ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 4 বা অধ্যায় 4 এই অধ্যায়ের যে জাতি গঠনের সমস্যাসমূহ এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা হচ্ছে তার এটা 4th পার্টের আলোচনা। এইখানে তোমাদের 30টা এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে, দেখবে, পড়বে, বুঝবে। দেখা যাক কোশ্চেন কি আছে। ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কবে? 1947 খ্রিস্টাব্দে। পাঞ্জাবে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে হিন্দুদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? জনসংঘ। তবে জনসংঘ সেইমাত্র প্রতিষ্ঠা হয়েছে, তবে অকালি দল 1920 সালে প্রতিষ্ঠা হয়। তবে হিন্দুদের অনেক অংশ মানে পাঞ্জাবি ভাষাভাষীর মানুষ এবং অপাঞ্জাবি মানুষ যারা ছিলেন তারা সবাইকে একত্রিত করে এই আন্দোলনটা হয়েছিল, এই জন্য হিন্দু আন্দোলন বলা হয়েছে। তা জনসংঘই লিখবে, মানে জনসংঘ অকালি দল একসঙ্গেই আন্দোলনটা চালিয়েছিল। তবে এই আন্দোলনটা অকালি দলের হাতেই ছিল। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল কোথা থেকে? পাঞ্জাব রাজ্য থেকে। 1966 সালে 1 নভেম্বর পাঞ্জাব রাজ্যকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন করা হয়, যার ফলে পাঞ্জাবি ভাষাভাষীর জন্য পাঞ্জাব এবং হিন্দি ভাষাভাষী যারা আছে তাদের জন্য হরিয়ানা রাজ্য গঠিত হয়। ওই একই দিনে পাঞ্জাবের কিছু পার্বত্য অঞ্চল রয়েছে যাদেরকে নিয়ে হিমাচল প্রদেশকে যুক্ত করা হয়, তখনই হিমাচল প্রদেশের আয়তন বৃদ্ধি হয়, মানে ওই সালেই ওই দিনেই হিমাচল প্রদেশেরও আয়তন বৃদ্ধি হয়। তাহলে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা। এক ভাষা এক রাষ্ট্র তত্ত্বকে প্রত্যাখ্যান করেন কে? ফজল আলী কমিশন। তোমরা জানো যে একটি ভাষার ভিত্তিতে একটি রাজ্য যদি গঠিত হয় তাহলে এখন কটা রাজ্য আছে? 28টা রাজ্য। তাহলে এক ভাষার ভিত্তিতে যদি একটা রাজ্য গঠন করা হয় তাহলে ভারতবর্ষকে প্রায় হাজার হাজার অংশে ভাগ করে ফেলতে হবে। এই জন্যই ফজল আলী কমিশন এই তত্ত্বটাকে প্রত্যাখ্যান করেছিলেন। বোম্বাইকে বিভক্ত করে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠিত হয় কত সালে? 1960 সালে। তোমরা অনেকে শুনেছ বোম্বে বলে রাজ্যটা ছিল, এটা কিন্তু বোম্বাইয়ের পূর্বের নাম বোম্বে। তখন বোম্বে দুটা ভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করত, একটা ছিল মারাঠি আর একটা গুজরাটি। এই দুই ভাষার ভিত্তিতে রাজ্যটাকে বিভক্ত করার একটা দাবি ওঠে, যার ফলে 19 জানুয়ারি 1960 সালে মহারাষ্ট্র এবং গুজরাট নামে দুটি পৃথক রাজ্য গঠন করা হয়, যেটা কিন্তু হয়েছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের মাধ্যমে। পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্য সীমানা নির্ধারিত হয় কত সালে? 1966 সালে। 1947 সালে ব্রিটিশরা পাঞ্জাবকে ভেঙে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেয়। পরে আবার 1966 সালে পাঞ্জাবকে ভেঙে হরিয়ানা, হিমাচল প্রদেশ গঠিত হয়। মানে একটা রাজ্য তাহলে কত বড় ছিল পাঞ্জাব রাজ্যটা 1947 সালের আগে। সিকিম ভারতের অবিচ্ছেদ্য অংশরূপে অন্তর্ভুক্ত হয় কবে? 1975 খ্রিস্টাব্দে। তোমাদের সিকিমের একটু ইতিহাস জেনে রাখা ভালো। সিকিম ব্রিটিশ শাসনের অধীনে একটি কিন্তু সংরক্ষিত রাজ্য ছিল, যা 1890 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সিকিম রাজ্যটা 1947 সালে এসে ভারত স্বাধীন হলে সিকিমে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান ঘটে। নেপালি বংশোদ্ভূত অনেক মানুষ আছে যারা এই সিকিমের আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তারপর 1950 সালে সিকিমে গণভোটের ব্যবস্থা করা হয়। সেখানে গণভোটের মাধ্যমে সিকিমের অনেক মানুষ ভারতে অন্তর্ভুক্ত হওয়ার একটা ইচ্ছা প্রকাশ করে, মানে গণভোটের মাধ্যমে সম্মতি দেয়, যার ফলে 1975 খ্রিস্টাব্দে সিকিম ভারতের 22তম রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। পৃথক নাগাল্যান্ড রাজ্যের সৃষ্টি হয় কত সালে? 1963 খ্রিস্টাব্দে। পাঞ্জাবে শিখ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কোন দল? অকালি দল। তাহলে হিন্দু পাঞ্জাবি সবাই মিলে হচ্ছে জনসংঘ। কিন্তু যদি বলে পাঞ্জাবে শিখ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কারা?
শুধুমাত্র অকালি দল, মানে অ্যাকচুয়ালি তখন অকালি দলের হাতেই সমস্ত কিছুটা কেন্দ্রীভূত ছিল, ওইখানে মূল পার্টি অকালি দল ছিল তখন। ভারতে গোয়া নতুন রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে কত সালে? 1987 খ্রিস্টাব্দে। গোয়া হচ্ছে আমাদের ভারতবর্ষের 25তম স্বাধীন রাজ্য। গোয়া 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত ছিল। পর্তুগিজরা যখন ভারত ত্যাগ করে তখন তারাই গোয়াকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি দিয়ে যায় এবং তারা ঔপনিবেশিকত্ব ত্যাগ করে। মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা ঘোষিত হয় কত সালে? 1947 খ্রিস্টাব্দের 3রা জুন। তোমাদের মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটা জেনে রাখা উচিত। মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতবর্ষের শেষ ব্রিটিশ ভাইসরয়। তার দ্বারাই ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভারত ও পাকিস্তানে বিভক্ত করার ঘোষণা করেন, মানে তোমার এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনাতে, যাতে উভয় দেশের মধ্যে যে সাম্প্রদায়িক উত্তেজনা আছে সেটা কমানো যায়। এই উদ্দেশ্যেই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। দেশীয় রাজ্যগুলির হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত ফেব্রুয়ারি ঘোষণা প্রকাশ করেন কে? ক্লেমেন্ট এটলি। ক্লেমেন্ট এটলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেছিলেন 1948 সালের জুন মাসের মধ্যে ব্রিটিশরা ভারতকে তার সমস্ত ক্ষমতার হস্তান্তর করবে। যেহেতু এইটা ঘোষণা করা হয়েছিল, মানে এই কথাটা ঘোষণা করা হয়েছিল 1947 সালের ফেব্রুয়ারি মাসে, সেই জন্য এই এডলি ঘোষণাকে আমরা সবাই ফেব্রুয়ারি ঘোষণা নামেও জানি ও চিনি। জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কত সালে? 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। জওহরলাল নেহরু নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান, যিনি পরবর্তীকালে পাকিস্তান ভাগ হওয়ার পর প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা সবাই জানো, জওহরলাল নেহরু। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। এই বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। 1946 খ্রিস্টাব্দের 16ই জুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন কে? ওয়াভেল। জিন্না প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন কত খ্রিস্টাব্দে? 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। ভারতের মানচিত্রে বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন কে? র্যাডক্লিফ। আমরা ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ যে সীমান্ত রেখা নাম জেনেছি শুনেছি, র্যাডক্লিফ রেখা বা লাইন, এটা কিন্তু সিরিল র্যাডক্লিফের তৈরি। যখন ভারত ভাগ হয়ে যায় তখন ওই ব্যক্তি, র্যাডক্লিফ নামক ব্যক্তি, ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা নিশ্চিত করেন, তৈরি করেন। আগামীকাল আমরা ব্রিটিশ আধিপত্যের দাসত্ব থেকে মুক্ত হব, কিন্তু মধ্যরাতে ভারতও বিভক্ত হয়ে যাবে। এই কারণে আগামীকাল আমাদের জন্য আনন্দের পাশাপাশি শোকেরও দিন। উক্তিটি কার? মহাত্মা গান্ধী। উদ্বাস্তু কথার অর্থ কি? উদ্বাস্তু কথার অর্থ হচ্ছে বাস্তু থেকে উৎখাত হওয়া। যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় তখন ভারতের মুসলিমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে যাওয়া শুরু করে এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে হিন্দু যারা, তারা ভারতে আসতে শুরু করে। তারা যেহেতু দেশান্তর হয়ে যাচ্ছে, বাস্তু থেকে বিতাড়িত হচ্ছে, তাদেরকে তোমার উদ্বাস্তু বলা হবে। এই উদ্বাস্তু সংক্রান্ত একটা আমাদের অধ্যায় চ্যাপ্টার আছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট একটুকু জেনে রাখলেই হবে। উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ কি? উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ 1947 খ্রিস্টাব্দের ভারত বিভাজন। এক্ষুনি আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। পুনর্বাসন নীতি ঘোষণা করেন কে? জওহরলাল নেহেরু। এই পুনর্বাসন নীতিটা ঘোষণা করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পুনর্বাসন নীতিটা বলতে মূলত যারা দেশ ভাগের পর শরণার্থী হয়ে গেছে
বাস্তুচ্যুত হয়ে গেছে, তাদেরকে মৌলিক অধিকার এবং সমাজের অংশ হিসাবে সুযোগ করে দেওয়ার উপর জোর দেওয়া হয়। এটাই ছিল তোমার পুনর্বাসন নীতি। 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগের পরিণতি কি ছিল? উদ্বাস্তু সমস্যা। এই উদ্বাস্তু সমস্যা বিকট আকার ধারণ করেছিল দেশ ভাগের পর। পূর্ববঙ্গের উদ্বাস্তু সমস্যা সমাধান না হওয়ার প্রতিবাদে তৎকালীন কোন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দেশীয় রাজ্য কাশ্মীরের ভারত ভুক্তির জন্য সম্পাদিত হয় যে দলিলটি, তা হল ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। তোমরা বিসমার্কের নাম অবশ্যই অনেকেই শুনেছ। বিসমার্ক কেন প্রসিদ্ধ ছিলেন সেটা তোমরা জানো তো। 1871 সালে বিসমার্ক প্রশিয়ার অধীনে জার্মানির ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী জার্মান সাম্রাজ্য গঠন করতে চেয়েছিলেন। তিনি রক্ত ও লৌহ নীতির মাধ্যমে জার্মান রাজ্যগুলোকে একত্রিত করার জন্য কূটনৈতিক এবং সামরিক শক্তির ব্যবহার করেছিলেন। ঠিক তেমনিভাবেই ভারতের প্রায় 500টিরও বেশি দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাই বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। এই জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল কোন কোন রাজ্য? বাংলা ও পাঞ্জাব। বাংলা বিভক্ত হয়ে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, এবং পাঞ্জাব বিভক্ত হয়ে তোমার পাকিস্তান এবং পাঞ্জাবের কিছু অংশ ভারতে রয়ে যায়। ধর্মের ভিত্তিতে হয়েছিল এই বিভক্তিকরণ। ভারতে দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, তা হল বাংলা ও পাঞ্জাব, বা পাঞ্জাব ও বাংলা। র্যাডক্লিফ সীমানা নির্ধারিত হয় ভারত পাকিস্তানের মধ্যে। পাকিস্তান বলতে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান উভয়েই। 1947 খ্রিস্টাব্দে বল্লভভাই প্যাটেলের সময় প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? ভিপি মেনন। ভারত স্বাধীন হল গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে তোমার মৌলানা আবুল কালাম আজাদ। দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্তিকরণের দাবি জানান কে কে? বল্লভভাই প্যাটেল এবং হচ্ছে তোমার ভিপি মেনন। তার সঙ্গে আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি কিন্তু দেশীয় রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্তিকরণের কথা বলেছিলেন। তাহলে এই যে অধ্যায় জাতি গঠনের সমস্যাসমূহ, তার 4th পার্ট এখানে শেষ হলো। এই অধ্যায়ের থেকে এতগুলি কোয়েশ্চেন তোমাদের জন্য আলোচনা হলো। এরপরে যে এমসিকিউর অন্যান্য টাইপ যেগুলো আছে সেগুলো তোমাদের দেওয়া হবে। তবে একটা কথা বলে রাখা দরকার, যেভাবে পরপর অধ্যায়গুলোকে তোমাদের কাছে নিয়ে আসা হচ্ছে আলোচনার জন্য, সেইভাবেই তোমরা এগিয়ে যাবে, পড়বে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।